আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এই যে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমরা আলোচনা করে থাকি সাধারণত একটু অন্য ভাবে। সেটা হলো যে আমাদের এই আলোচনার মাধ্যমে তুমি এমসিকিউ এবং তোমার যে সৃজনশীল সিকিউ সেটা তোমরা এখান থেকে কমপ্লিট করতে পারবে। ওকে, আমরা তোমাদের বহু নির্বাচনী সকল প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। সেই সাথে আমরা কি করব, তোমাদের যে সৃজনশীল রয়েছে সেগুলো কি করব, আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে তোমরা এমসিকিউ 30 মার্কের সম্পূর্ণ আলোচনার পাবে। সেই সাথে সাথে তোমরা সৃজনশীলের ক এবং খ নম্বর প্রশ্নের উত্তরও তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, তাহলে চলো, এই যে দেখো একদম একবার তোমাদের নতুন বই নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। আমরা আলোচনা করব মূলত প্রথম অধ্যায় থেকে, যেহেতু আজকে আমরা এই ভিডিওটা তোমাদের প্রথম শেয়ার করছি। ঠিক আছে, তোমরা চাইলে আমাদের পুরান দেখে তোমরা সেখান থেকেও দেখতে পারো। চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পারবে গত বছরের অর্থাৎ 2025 সালের বইয়ের কিন্তু এগুলোর কিন্তু কি পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এই যে প্রথমে দেখো পূর্ব বাংলা আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। তাহলে দেখো প্রথম অধ্যায়টা একটু খেয়াল করো, এখানে কি বলছে, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান কত থেকে 1947 থেকে 1970 অবধি পর্যন্ত। ওকে, এই টপিকসটা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। ঠিক আছে, এবার আমরা দেখব যে প্রথম অধ্যায় এখান থেকে আমরা কি কি আলোচনা করতে পারি। তোমাদেরকে আমি কিন্তু আবারও বলে নিচ্ছি যে আমরা কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ, সিকিউতে তোমাদের ক এবং খ নাম্বার কোশ্চেনের উত্তর করব, আর হলো এমসিকিউ পুরোটাই যেগুলো সম্ভাব্য এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দেব। তাই একটু খাতা কলম অথবা বইটা নিয়ে পেন্সিল নিয়ে বসে যাও, তাহলে তোমাদের ফাইন্ড আউট করাটা অনেক সহজ হবে। এবং একবার তোমরা যদি এগুলো যদি মেন বই যদি শেষ করতে পারো ভালোভাবে, তাহলে কিন্তু তোমাদের নৈবিত্তিকের জন্য আর কোনো টেনশন করতে হবে না। যারা এ প্লাস রাখতে চাও তাদেরকে আমি বলবো যে অবশ্যই তোমাদেরকে এখান থেকে মিনিমাম হলেও তোমাদের 27 প্লাস কি করতে হবে, বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ কারেক্ট করতে হবে। ঠিক আছে, নৈবিত্তিকে যদি তোমরা 27 পাও, 27 পাইতে পারো, তাহলে কিন্তু এই সাবজেক্টে এ প্লাস পাওয়াটা তোমাদের জন্য সহজ হবে। নচেত এই সাবজেক্টে এ প্লাস পাওয়া কিন্তু সো টাফ হয়ে যাবে। ঠিক আছে, তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু ধৈর্য সহকারে দেখো এবং টপিক ভিত্তিক আলোচনাগুলো একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। দেখো, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান কত থেকে 1947 থেকে 1970 পর্যন্ত। ঠিক আছে, পূর্ব বাংলার যে আন্দোলনগুলো ছিল সেটা, আর হলো জাতীয়তাবাদের উত্থান, যার কারণে আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করি সেটা নিয়ে বলবে। ঠিক আছে, দেখো 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়। দেখো, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে, 1947 সালে। এমসিকিউ, ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ হবে। 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে, 1947 সালে। জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। 1947 সালে কি 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ স্বাধীনতা লাভ করে। এখানে একটু ফাইন্ড আউট করবে যে ভারত কত সালে স্বাধীনতা লাভ করে, 1947 সালের কত, এই যে 15ই আগস্ট। আর পাকিস্তান স্বাধীনতা লাভ করে 1947 সালের 14ই আগস্ট। ঠিক আছে, এই আগস্টটা একটু মনে রাখবে। ওকে, তারপরে দেখো পাকিস্তানের ছিল দুটি অংশ, পূর্ব বাংলা এবং পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় এই অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। ওকে, তারপরে দেখো অপর অংশটি পশ্চিম পাকিস্তানের হিসেবে পরিচিতি লাভ করে। দুইটা অংশ ছিল, বাংলার দুটি অংশ ছিল, একটি হলো কি পূর্ব পাকিস্তান আর একটি হলো পশ্চিম পাকিস্তান। এটা কি পাকিস্তানের দুটি অংশ ছিল। ওকে, স্বাধীন পাকিস্তানের দুটি অংশ কি কি, একটি হলো পূর্ব পাকিস্তান আর একটা হলো পশ্চিম পাকিস্তান। এই দুটি নামে পাকিস্তান কি করে, ভারতের কাছ থেকে স্বাধীনতা, কি ভারত এবং পাকিস্তান এর কাছ থেকে 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এবার দেখো এইখানে একটু জিনিস তুমি খেয়াল করো, শুরু থেকেই পাকিস্তানের শাসনভার পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠীর ধনিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল। দেখো, শুরু থেকেই 47 সাল থেকেই কিন্তু পাকিস্তানের হাতেই শাসনভার ছিল, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের হাতে শাসনভার ছিল, পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের হাতে শাসনভারের কোনো দায়িত্ব ছিল না। পূর্ব বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে। এর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম গড়ে তোলে। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন শুরু হয়। দেখো, ভাষা আন্দোলন শুরু হয় কি জন্য, এখানে এটা তোমার কি দিতে পারে, সিকিউতে ক নাম্বার কোশ্চেনের আনসার করতে পারে যে বাংলা ভাষা
ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে কি করা হয়? বাংলা ভাষা আন্দোলন শুরু হয়, অর্থাৎ ভাষা আন্দোলন শুরু হয়। এটা কিন্তু হতে পারে, ঠিক আছে। ভাষা আন্দোলন শুরু হয় কিভাবে, কি জন্য ভাষা আন্দোলন শুরু হয়? ভাষা আন্দোলন শুরু হয় বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন শুরু হয়। ওকে, এটা কিন্তু তোমার সিকিউতে কয় নাম্বার কোশ্চেন হতে পারে, সম্ভাব্য কোশ্চেন, এজন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এর মাধ্যমে পূর্ব বাংলার যা কি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয় মাতৃভাষার মর্যাদা রক্ষার চেতনা থেকে। বাংলার পূর্ব বাংলার জনগণ ক্রমান্বয়ে পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে। ভাষা আন্দোলন থেকেই কিন্তু মূলত বাঙালি জাতির জাতীয়তাবোধ জাগ্রত হয় এবং তারা আস্তে আস্তে তাদের উপর যে অন্যায়, অত্যাচার এবং অবিচার হচ্ছে, বৈষম্য হচ্ছে, সেটার বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম শুরু করতে থাকে। কোথা থেকে? 1952 সাল থেকেই, ঠিক আছে। তারপর দেখো, প্রথম 1954 সালে যুক্তফ্রন্টকে এবং 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে এদেশের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে। ফলে বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাঙালি জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গঠিত হয়। এই যে 1954 এবং 1970 সালে যখন বাংলাদেশের মানুষ বা এই বাঙালিরা ব্যাপকভাবে এই ইয়েকে কি করে জয়যুক্ত করে যুক্তফ্রন্টকে, তখন থেকেই কিন্তু মানুষের ভিতরে একটি জাতীয়তাবোধ জাগ্রত হয় এবং একে অপরের সাথে কি হয়? ঐক্যবদ্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই অধ্যায়ে আমরা পূর্ব বাংলার আন্দোলন, জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে জানতে পারবো। ওকে, এই অধ্যায় শেষে আমরা কি কি পাবো দেখো। এই অধ্যায় শেষে আমরা এই যে এগুলো এখান থেকে জানতে পারবো। ভাষা আন্দোলনের পটভূমি, জাতীয়তাবাদের উন্মেষ, নিজ ও অপরের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, তার বিভিন্ন ক্ষেত্রে পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্য, তারপর 1954 সালে 69 গণ অভ্যুত্থান, তারপরে 70 সালের কি নির্বাচন পরবর্তী ঘটনা প্রবাহ, দেশের স্বার্থ রক্ষা কর্মসূচি প্রণয়ন করতে পারবো। ওকে, এই সকল বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারবো। আস্তে আস্তে আমরা এই যে এখান থেকে জানার চেষ্টা করব কি, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন। ওকে, দেখো এখানে দেখো ভাষা আন্দোলনের পটভূমিটা আমরা একটু দেখব। দেখো, পাকিস্তান সৃষ্টির আগেই এই রাষ্ট্রের ভাষা কি হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়। দেখো, পাকিস্তান সৃষ্টির আগেই এই রাষ্ট্রের ভাষাটা কি হবে এটা নিয়ে বিতর্ক শুরু হয়। কখন? অর্থাৎ ভারত এবং পাকিস্তান ভাগ হওয়ার আগেই এখানে কি কোন ভাষাটা হবে পাকিস্তানের, সেটা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়। দেখো, একটা জিনিস মাথায় রাখো যে ভারতে কিন্তু ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগে, ঠিক আছে, যখন আমরা ভাষা নিয়ে মুসলমানরা কি করছিল, বিরোধ সৃষ্টি করছিল, তখন কিন্তু ইন্ডিয়ানরা অর্থাৎ হিন্দুরা কিন্তু তখন কি করেছিল, তাদের ভাষা নিয়ে কোনো সমস্যা ছিল না। বিশেষ করে ইন্ডিয়ার যারা যারা দায়িত্বে ছিল তাদের কিন্তু ভাষা নিয়ে কোনো সমস্যা ছিল না। অথচ তাদের ভাষা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি, জাতিগত ভাষা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। কিন্তু এই পাকিস্তানের নেতৃত্বে যারা ছিল তারা সামান্য একটা জিনিস নিয়ে বিতর্ক শুরু করেছিল। এটাই কিন্তু তাদের মানে যে পাকিস্তান বাংলাদেশ জন্মের কিন্তু মূল কারণটা হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তারপর দেখো, 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালি নেতা শেরে বাংলা একে ফজলুল হক এর বিরোধিতা করে। কি দরকার ছিল পাকিস্তানের উর্দু ভাষাকে করা, দাপ্তরিক ভাষা করা? কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। অথবা যাই করুক, উর্দু করুক, কিন্তু তার পাশাপাশি বাঙালি বা আরো যে পাঞ্জাবি, তারপরে যে আরো ভাষা রয়েছে, ঠিক আছে, পাকিস্তানে, সে ভাষাগুলোকেও করে দিত, তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হতো না। তাদের রাজনৈতিক অদূরদর্শিতার কারণেই কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। দেখো, 1947 সালে এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা যখন প্রায় নিশ্চিত হয়ে যায়, তখনই বিতর্ক পুনরায় শুরু হয়। যখন দেখে যে পাকিস্তান এবং ইন্ডিয়া দুটি রাষ্ট্র হতে যাচ্ছে, তখনই কিন্তু এই ভাষার নিয়ে কিন্তু একটা বিশাল একটা ঝামেলায় তারা পড়তে শুরু করে। 1947 সালের 17 মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। কে দেয়? এই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তাদের প্রস্তাবের বিরুদ্ধে আব্দুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল মনসুর আহমেদ
এবং ডক্টর মোহাম্মদ ইনামুল হক সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেমের নেতৃত্বে 2রা সেপ্টেম্বর 1947 সালে তমুদ্দিন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। দেখো এই জায়গা খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গড়ে ওঠে? তমুদ্দিন মজলিসটা কি গড়ে ওঠে কার নেতৃত্বে? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই যে আবুল কাসেমের নেতৃত্বে গড়ে ওঠে। কততে? 2রা সেপ্টেম্বর 1947 সাল। এখানে কিন্তু এমসিকিউ হবে, এটা ধরে রাখবে, ঠিক আছে? তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গড়ে ওঠে? আবুল কাসেমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর এটা কবে গঠিত হয়? 2রা সেপ্টেম্বর 1947। ওকে, 2রা সেপ্টেম্বর 1947। আর এই তমুদ্দিন মজলিসটা কোন ধরনের প্রতিষ্ঠান? তমুদ্দিন মজলিস একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটাও কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে? এখান থেকেও তোমরা এমসিকিউটা করে নিবে, এখান থেকে দেখে নিবে। 6 ও 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুব কর্মী সম্মেলনে বাংলা শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব করা হয়। 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলার তীব্র প্রতিবাদ শুরু হয়। কত সালে? এই যে 1947 সালে যখন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু পূর্ব বাংলায় চরম পরিমাণে একটা কি হয়? প্রতিবাদ হয়। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি ওঠে। লেখালেখি শুরু হয় ডিসেম্বর মাসে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন? এটা একটু এমসিকিউ করে নিবে, ঠিক আছে? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ডিসেম্বর মাসে। এই যে এখানে তোমরা দেখে নিবে, ঠিক আছে? এটা জেনে নিবে। তারপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাকিস্তান সরকার 144 দ্বারা জারি সহ সভা সমাবেশ নিষিদ্ধ করে। 1948 সালে 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে ব্যবহারের দাবি জানান। দেখো এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে হলো যে 1947 সালে পাকিস্তানের দেখো গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ প্রথম বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদার জন্য কি দাবি জানায়? কে দাবি জানায়? ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি কিন্তু লিগ্যালি দাঁড়াইছিল। দেখো এই যে এখানে একটু খেয়াল করো, উর্দু ইংরেজি এর পাশাপাশি বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান। কে জানায়? বাংলাকে রাষ্ট্র। এখানে দুইটা কোশ্চেন হতে পারে। একটা খেয়াল রাখবে হলো কি বাংলাকে সর্বপ্রথম পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য দাবি করেন কে? এই যে ধীরেন্দ্রনাথ দত্ত। ওকে, এটা মনে রাখবে। তারপর দেখো তার দাবি অগ্রাহ্য করে 26 এবং 29শে ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়। দেখো এই যে 2রা মার্চ, 2 মার্চ যেটা 2রা মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পুনর্গঠিত হয়, ঠিক আছে? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? এই যে 2রা মার্চ 1900 কত সালে? এখানে সালটা দেওয়া নেই, ঠিক আছে? 2রা মার্চ, এতটুকু মনে রাখবে। তারপর দেখো এই সংগঠন 11ই মার্চে বাংলা ভাষা দিবস কি দাবি পালনে ঘোষণা দেয়। ওই দিনই সাধারণ ধর্মঘট পালিত। 1947 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ এ কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে। 1948 সালের 11ই মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মিছিল ও পিকেটিং করা অবস্থায় অত্যন্ত 69 জনকে গ্রেপ্তার করা হয়। তারপরে দেখো গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদে ঢাকায় 12 এবং 15ই মার্চ ধর্মঘট পালিত হয়। বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15ই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। দাবিগুলো নিম্নে পেশ করা হলো। দেখো এই যে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল ওই সময়? ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল এই যে খাজা নাজিমুদ্দিন। এটা খেয়াল করবে। পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল? খাজা নাজিমুদ্দিন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা তোমাদের সাথে এই যেগুলো নিয়ে আলোচনা করব। আর তুমি যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।